হিরোস ওয়েলকাম বলে একটা বাক্য আছে। মহান বীর যুদ্ধ জয়ের পর দেশে ফিরলে যা হয়, আনন্দ উল্লাস, আতশবাজি পোড়ানো, গণসঙ্গীত। থানায় পা দেয়া মাত্র হিরোস ওয়েলকাম বাক্যটি আমার মাথায় এলো। আমাকে নিয়ে হইচই পড়ে গেল। সেন্ট্রির সেপাই একটা বিকট চিৎকার দিল, আরে হিমু ভাইয়া! আমি গেলাম হকচকিয়ে। থানার সবাই ছুটে এলেন। সেকেন্ড অফিসার একগাল হেসে বললেন, স্যার কেমন আছেন? ওসি সাহেব আমাকে হাত ধরে বসাতে বসাতে বললেন, ভাই সাহেব আরাম করে বসুন তো। আপনি আমাদের যা দুশ্চিন্তায় ফেলেছিলেন, কাউরান বাজার যেখানে আপনাকে নামিয়ে দিয়েছি সেখানে দুবার জিপ পাঠিয়েছি আপনার খোঁজে। আমি হতভম্ব হয়ে বললাম, ব্যাপারটা কি? ব্যাপারটা যে কি সে তো আপনি বলবেন। আপনি যে এরকম গুরুত্বপূর্ণ মানুষ তা তো বুঝিনি। মানুষের কপালে তো আর লেখা থাকে না সে কে। লেখা থাকলে পুলিশের জন্য ভালো হতো। কপালের লেখা দেখে হাজতে ঢুকাতাম, লেখা দেখে চা কফি খাইয়ে স্যালুট করে বাসায় পৌঁছে দিতাম। ভাই, আমি অতি নগণ্য এক হিমু। আপনি নগণ্য হলে আমাদের এই অবস্থা। কি অবস্থা? একেবারে বেড়াছেড়া অবস্থা। দাঁড়ান, সব বলছি। ভাই সাহেব চা খাবেন? ওই আকবর, হিমু ভাইয়াকে চা দে। তারপর ভাই সাহেব শোনেন কি ব্যাপার। আপনাকে তো ছেড়ে দিলাম, তারপরই মারিয়া নামের মেয়ে টেলিফোন করলো, আপনার সঙ্গে কথা বলতে চাই। আমি যতই বলি ছেড়ে দিয়েছি, সে ততই চেপে ধরে। আমার কথা বিশ্বাস করে না। রাগ করে টেলিফোন রেখে দিলাম। তারপর শুরু হলো গজব। কি গজব? একের পর এক টেলিফোন আসা শুরু হলো। ডিআইজি, এআইজি, সবশেষে আইজি সাহেব নিজে। আমি স্যারদের বললাম আপনাকে ছেড়ে দিয়েছি। তারা বিশ্বাস করলেন। তারপর টেলিফোন করলেন হোম মিনিস্টার। রাত তখন 3:10। মন্ত্রীরা তো সহজে কিছু বুঝেন না। যতই বলি, স্যার ওনাকে ছেড়ে দিয়েছি, মন্ত্রী বলেন, দেখি লাইন দিন, কথা বলি। আমি যাকে ছেড়ে দিয়েছি তাকে লাইনে দেব কিভাবে? আমি কি জাদুকর, জুয়েলাইজ? উনি বললেন, হিমু সাহেবকে যেখান থেকে পারেন খুঁজে আনেন। আমার কলজে গেল শুকিয়ে, হার্টের ড্রপবিট শুরু হলো। এখন আপনাকে দেখে কলিজায় পানি এসেছে, হার্টও নর্মাল হয়েছে। ভাইয়া, আপনি যে এমন তালেবর ব্যক্তি সেটা বুঝতে পারিনি। নিজ গুণে ক্ষমা করে দিন। পায়ের ধুলাও কিছু দিয়ে যাবেন, বোতলে ভরে থানার ফাইল ক্যাবিনেটে রেখে দিব। এখন হিমু ভাইয়া, আপনি টেলিফোনটা হাতে নিন। যাদের নাম বললাম এক এক করে তাদের সবাইকে টেলিফোন করে জানান যে আপনি আছেন। আপনার মধুর কণ্ঠস্বর শুনিয়ে ওদের শান্ত করুন। ওনারা বড়ই অশান্ত। এদের কাউকেই আমি চিনি না। আপনি এদের চেনেন না আর এরা আমার জান পানি করে দেবে, তা তো হবে না ভাইয়া। নাচতে নেমেছেন, এখন আর ঘোমটা দিতে পারবেন না। আপনি মারিয়াকে টেলিফোন করুন, তার কাছ থেকে নাম্বার নিয়ে অন্যদের টেলিফোন করুন। আকবর চা নিয়ে এসেছে। ওসি সাহেব আকবরের কাছ থেকে চায়ের কাপ নিয়ে আমার সামনে রাখলেন। আকবরের দিকে আগুন চোখে তাকিয়ে বললেন, হারামজাদা, এক কাপ চা আনতে এতক্ষণ লাগে? বলেই আচমকা এক চড় বসালেন। আকবর উল্টে পড়ে গেল, আবার স্বাভাবিকভাবে উঠে দাঁড়িয়ে চলে গেল, যেন কিছুই হয়নি। ওসি সাহেব টেলিফোন সেট আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, নাম্বার বলুন, আমি ডায়াল করে দিচ্ছি। ডায়াল করতে আপনার কষ্ট হবে, আপনাকে কষ্ট দিতে চাই না। নাম্বার হচ্ছে 8, আমি, তুমি, আমরা। এর মানে 8, 1, 2, 1, 2, 3। ভাই, আপনার কাণ্ড কারখানা কিছুই বুঝতে পারছি না, বুঝতে চাচ্ছিও না। আপনি নিজেই টেলিফোন করুন। বুঝলেন হিমু ভাইয়া, আমি প্রতিজ্ঞা করেছি যতদিন পুলিশের চাকরি করব ততদিন হলুদ পাঞ্জাবি পরা কাউকে ধরব না, মার্ডার কেসের আসামি হলেও না। মারিয়া জেগেই ছিল। আমি তাকে জানালাম যে আমাকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি ছাড়া পেয়েছি এবং ভালো আছি। মারিয়া বলল, আপনাকে নিয়ে দুশ্চিন্তা করছি কে বলল? আপনাকে নিয়ে দুশ্চিন্তা করছি না। অকারণে দুশ্চিন্তাগ্রস্ত হবার মেয়ে আমি না। বাবা দুশ্চিন্তা করছেন। আমার কাছ থেকে আপনার গ্রেফতারের খবর শুনে তিনি অস্থির হয়ে পড়লেন। তারপর শুরু করলেন টেলিফোন। আসাদুল্লাহ সাহেব কেমন আছেন? ভালো আছেন। টেলিফোন রাখি। তুই রেগে আছিস কেন? আপনাকে অসংখ্যবার বলেছি
তুই তুই করবেন না। আচ্ছা, করব না। তুই এত রাত পর্যন্ত জেগে আছিস কেন? হিমু ভাই, আপনি অকারণে কথা বলছেন। তোমার বাবা কি জেগে আছেন? হ্যাঁ, জেগে আছেন। বাবা রাতে ঘুমোতে পারেন না? আপনি কি বাবার সঙ্গে কথা বলবেন? না। বাবা আপনার সঙ্গে কথা বলার জন্য এত ব্যস্ত, আপনি তার সঙ্গে সামান্য কথা বলতেও আগ্রহী না? মরিয়ম, ব্যাপারটা হলো কি? মরিয়ম বলছেন কেন? আমার নাম কি মরিয়ম? ভুল হয়ে গেছে। ভুল তো হয়েছেই। আপনি একের পর এক ভুল করবেন, তারপর সেই ভুলটাকে শুদ্ধ হিসাবে দেখাবার একটা চেষ্টা করবেন। সেটা কি ঠিক? কি ভুল করলাম? যখন আপনাকে আমাদের খুব বেশি প্রয়োজন হয়েছিল, তখন আপনি ঠিক করলেন আমাদের বাসায় আর আসবেন না। বাবা আপনাকে এত পছন্দ করেন, তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন, আপনার কথা বলেন, কিন্তু আপনার খোঁজ নেই। যাতে আমরা আপনার খোঁজ না পাই, তার জন্য আপনি আগের ঠিকানা পর্যন্ত পাল্টে ফেললেন। মারিয়া, তোমাদের হাত থেকে বাঁচার জন্য ঠিকানা পাল্টাইনি। আমার অভ্যাস হচ্ছে দুদিন পর পর জায়গা বদল করা। মানুষ গাছের মতো, এক জায়গায় কিছুদিন থাকলেই তার শিকড় গজিয়ে যায়। আমি চাই না আমার শিকড় গজাক। হিমু ভাই, হাত জোর করে আপনাকে একটা অনুরোধ করছি, দয়া করে আমার সঙ্গে ফিলোসফি করার চেষ্টা করবেন না। আপনি আমাদের বাসায় আসা বন্ধ করেছিলেন কারণ আমি আপনাকে একটা চিঠি লিখেছিলাম। তখন আমার বয়স ছিল কম, 15 বছর। 15 বছরের একটা কিশোরী তো ভুল করবেই। মেয়েরা তাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলি অ্যাডোলেসেন্স পিরিয়ডে করে। আমিও করেছি। ভুল বলছো কেন? তখন যা করেছিলে হয়তো ঠিকই করেছিলে, এখন ভুল মনে হচ্ছে। আমি জানতাম একদিন তোমার এরকম মনে হবে। জানতেন বলেই আমার চিঠির জবাব দেননি। মারিয়া, তোমাকে বলেছি চিঠির পাঠোদ্ধার আমি করতে পারিনি। আবার মিথ্যা বলছেন। পুরোপুরি মিথ্যা না, 50 ভাগ মিথ্যা। আমি আবার 100 ভাগ মিথ্যা বলতে পারি না। সব সময় মিথ্যার সঙ্গে সত্য মিশিয়ে দিই। আমি কিছুই বুঝতে পারছি না, মিথ্যা কতটুকু আর সত্যি কতটুকু। আমি পাঠোদ্ধার করতে পারিনি, এটা সত্যি, তবে বাদল পেরেছে। বাদলকে? আমার ফুপাতো ভাই, আমার মহাভক্ত, আমার শিষ্য বলা যেতে পারে। আপনি আমার চিঠি দুনিয়ার সবাইকে দেখিয়ে বেরিয়েছেন? সবাই না, শুধু বাদলকে দেখিয়েছিলাম। সে সঙ্গে সঙ্গে অর্থ বের করে ফেলল। তখন আর চিঠিটা পড়তে আমার ইচ্ছা করল না। কাজেই অর্থ বের করার পরেও আমি চিঠি পড়িনি। আপনি চিঠি পড়েননি? না। কি লিখেছিলাম জানতে আগ্রহ হয়নি? আগ্রহ চাপা দিয়েছি। কেন? কারণটা হলো, থাক, কারণ শুনতে চাই না। মারিয়া হঠাৎ করে বলল, এখন আমার খুব ঘুম পাচ্ছে। আমি টেলিফোন রাখলাম। ভালো কথা, আপনার ঠিকানা বলুন, লিখে নেই। আর শুনুন, মা আপনাকে হাত দেখাতে চান। একদিন এসে মার হাতটা দেখে দিন। আমি ঠিকানা বললাম, সে টেলিফোন রাখল। আমি ওসি সাহেবের দিকে তাকিয়ে হাসলাম, তিনি হাসলেন না, ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন। আমি বললাম, আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ভালো কথা, আপনাদের হাজতে আলী আসগর বলে কি কেউ আছে? বেচারার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ওসি সাহেব সেকেন্ড অফিসারের দিকে তাকিয়ে বললেন, হিমু ভাইয়াকে হাজতে নিয়ে যান, উনি নিজে দেখুন। আসগর ফাসগর যাকেই পান নিয়ে বাড়ি চলে যান। আসগর সাহেব হাজতে ছিলেন। মনে হলো নাভির 1 ইঞ্চি উপরে রোলারের গুঁতা খেয়েছেন। সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। আমি তাকে ছাড়িয়ে নিয়ে চলে এলাম। পুলিশের জিপ থাকলে এবারও হয়তো জিপে করে আমাদের পৌঁছাতো। জিপ ছিল না। সকাল হয়ে আসছে, পিকেটাররা বের হবে, আগামী দিনের হরতাল জম্পেশ করে করা হবে। পুলিশের ব্যস্ততা সীমাহীন। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আসগর সাহেব হাঁটতে পারছেন না। আমি বললাম, রোলারের গুঁতা খেয়েছেন? আসগর সাহেব কিছু বললেন না। বলবেন না তাও জানি। কিছু মানুষ আছে অন্যের সমস্যায় জড়িয়ে যায়, কিন্তু নিজের সমস্যা আড়াল করে রাখে। হিমু ভাই, জি, একটু বসবো। শরীর খারাপ লাগছে? হুঁ। আমি তাকে সাবধানে ফুটপাতের ওপর বসালাম। তিনি সঙ্গে সঙ্গে বমি করলেন, রক্ত বমি। আসগর সাহেব, জি। আপনার অবস্থা তো মনে হয় সুবিধার না। জি। চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। বাসায় গিয়ে লাভ নেই। নেবেন কিভাবে? উঠে দাঁড়াতে পারছি না।
একটা কিছু ব্যবস্থা হবেই। ব্যবস্থা না হওয়া পর্যন্ত আসুন বসে থাকি, নাকি শোবেন? জি আচ্ছা। আমি তাকে ফুটপাতে শুইয়ে দিলাম। মাথার নিচে ইট জাতীয় কিছু দিতে পারলে ভালো হতো। ইট দেখছি না। হিমু ভাই? জি। রাজনীতিবিদরা সাধারণ মানুষদের এত কষ্ট দিতে ভালোবাসে কেন? তারা রাজনীতি করেন, আমরা কষ্ট পাই। এর কারণটা কি? রাজনীতি হলো রাজাদের ব্যাপার, বোধহয় এই জন্যই। রাজনীতি বাদ দিয়ে তারা যখন জননীতি করবেন, তখন আর আমাদের কষ্ট হবে না। এরকম কি কখনো হবে? বুঝতে পারছি না। হবার তো কথা। মেঘের আড়ালে সূর্য থাকে। সূর্য কি আছে? সূর্য নিশ্চয়ই আছে। মেঘ সরে গেলেই দেখা যাবে। মেঘ যদি অনেক বেশি সময় থাকে, তাহলে কিন্তু এক সময় সূর্য ডুবে যায়। তখন মেঘ কেটে গেলেও সূর্যকে আর পাওয়া যায় না। আমি শঙ্কিত বোধ করছি। ভয়াবহ ধরনের অসুস্থ মানুষেরা হঠাৎ যদি দার্শনিক হয়ে ওঠে, ব্রেইনে অক্সিজেনের অভাবে হয়। অক্সিজেন ডিপ্রাইভেশন ঘটিত সমস্যা দেখা দিতে থাকে। উচ্চ স্তরের ফিলোসফি আসলে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতিজনিত সমস্যা। আসগর সাহেবকে দ্রুত হাসপাতালে নেবার ব্যবস্থা করতে হবে। রিক্সা, ভ্যানগাড়ি কিছুই দেখছি না। শেষ পর্যন্ত ব্যবস্থা হলো। মাটি কাটা কুলিদের একজন পাওয়া গেল। সে কাঁধে করে রোগীকে হাসপাতালে নিয়ে যাবে, বিনিময়ে তাকে 50 টাকা দিতে হবে। আসগর সাহেব মানুষের কাঁধে চড়তে লজ্জা পাচ্ছেন। আমি বললাম, লজ্জার কিছু নেই, হাসি মুখে কাঁধে চেপে বসুন। চিরকালই মানুষ মানুষের কাঁধে চেপেছে। একটা ঘোড়া আরেকটা ঘোড়াকে কাঁধে নিয়ে চলে না, মানুষ চলে। সৃষ্টির সেরা জীবদের কাণ্ড কারখানাও সেরা। গল্প উপন্যাসে পাখি ডাকা ভোর বাক্যটা প্রায় পাওয়া যায়। যারা ভোরবেলা পাখির ডাক শোনেন না, তাদের কাছে পাখি ডাকা ভোরের রোমান্টিক আবেদন আছে। লেখকরা কিন্তু পাঠকদের বিভ্রান্ত করেন। তারা পাখি ডাকা ভোর বাক্যটায় পাখির নাম বলেন না। ভোরবেলা যে পাখি ডাকে তার নাম কাক। কাক ডাকা ভোর লিখলে ভোরবেলার দৃশ্যটি পুরোপুরি ব্যাখ্যা করা যেত। কাকের কাকা শব্দে আমার ঘুম ভাঙল। খুব একটা খারাপ লাগলো তা না। কাকা শব্দ যত কর্কশই হোক, শব্দটা আসছে পাখির গলা থেকেই। প্রকৃতি অসুন্দর কিছু সৃষ্টি করে না। কাকের মধ্যেও সুন্দর কিছু নিশ্চয়ই আছে। সেই সুন্দরটা বের করতে হবে। এই ভাবতে ভাবতে বিছানা থেকে নামলাম। তারপরে মনে হলো, এত ভোরে বিছানা থেকে শুধু শুধু কেন নামছি? আমার সামনে কোনো পরীক্ষা নেই যে হাত মুখ ধুয়ে বই নিয়ে বসতে হবে। ভোরের ট্রেন ধরার জন্য স্টেশনে ছুটতে হবে না। চলছে অসহযোগের ছুটি। শুধু একবার ঢাকা মেডিকেলে যেতে হবে। আসগর সাহেবের খোঁজ নিতে হবে। খোঁজ না নিলেও চলবে। আমার তো কিছু করার নেই। আমি কোনো চিকিৎসক না। আমি অতি সাধারণ হিমু। কাজেই আরও খানিকক্ষণ শুয়ে থাকা যায়। চৈত্র মাসের শুরুর ভোরবেলাগুলিতে হিম হিম ভাব থাকে। হাত পা গুটিয়ে পাতলা চাদরে শরীর ঢেকে রাখলে মন্দ লাগে না। অনেকে ভোর হওয়া দেখার জন্য রাত কাটার আগেই জেগে ওঠেন। তাদের ধারণা, রাত কেটে ভোর হওয়া একটা অসাধারণ দৃশ্য। সেই দৃশ্য না দেখলে মানব জন্ম বৃথা। তাদের সঙ্গে আমার মত মিলে না। আমার কাছে মনে হয় সব দৃশ্যই অসাধারণ। এই যে পাতলা কাঁথা গায়ে মাথা ঢেকে শুয়ে আছি, এই দৃশ্যের কি কোনো তুলনা আছে? কাঁথার ছেঁড়া ফুটো দিয়ে আলো আসছে। একটা মশাও সেই ফুটো দিয়ে ভেতরে ঢুকেছে। বেচারা খানিকটা হকচকিয়ে গেছে। কি করবে বুঝতে পারছে না। সূর্য উঠে যাবার পর মশাদের রক্ত খাবার নিয়ম নেই। সূর্য উঠে গেছে। বেচারার বুকে রক্তের তৃষ্ণা। চোখের সামনে খালি গায়ের এক লোক শুয়ে আছে। ইচ্ছে করলেই তার গায়ের রক্ত খাওয়া যায়। কিন্তু দিনের আলোয় রক্ত খাওয়াটা কি ঠিক হবে? সে মহা চিন্তিত হয়ে হিমু নামক মানুষটার কানের কাছে ভন ভন করছে। মনে হয় অনুমতি প্রার্থনা করছে। মশাদের ভাষায় বলছে, স্যার, আপনার শরীর থেকে 1 ফোঁটার 5 ভাগের 1 ভাগ রক্ত কি খেতে পারি? আপনারা মুমূর্ষু রোগীর জন্য রক্তদান করেন, ওদের প্রাণ রক্ষা করেন। আমাদের প্রাণও তো প্রাণ, ক্ষুদ্র হলেও প্রাণ। সেই প্রাণ রক্ষা করতে সামান্য রক্ত দিতে আপনাদের এত আপত্তি কেন স্যার? কবি বলেছেন, যতই করিবে দান ততই যাবে বেড়ে। এইসব দৃশ্যও কি অসাধারণ না? তারপরেও আমরা আলাদা করে কিছু মুহূর্ত চিহ্নিত করি। এদের নাম দেই
অসাধারণ মুহূর্ত। সাংবাদিকরা বিখ্যাত ব্যক্তিদের প্রশ্ন করেন, আপনার জীবনের স্মরণীয় ঘটনা কী? বিখ্যাত ব্যক্তিরা আবার ইনিয়ে বিনিয়ে স্মরণীয় ঘটনার কথা বলেন, যার বেশিরভাগই বানোয়াট। সমগ্র জীবনটাই কি স্মরণীয় ঘটনার মধ্যে পড়ে না? এই যে মশাটা কানের কাছে ভন ভন করতে করতে উঠছে, আবহ সঙ্গীত হিসাবে ভেসে আসছে কাকের কাকা, এই ঘটনাও কি স্মরণীয় না? আমি হাই তুলতে তুলতে মশাটাকে বললাম, খা বেটা, রক্ত খা, আমি কিছু বলবো না। ভরপেট রক্ত খেয়ে ঘুমোতে যা, আমাকেও ঘুমোতে দে। মশার সঙ্গে কথোপকথন শেষ হবার সঙ্গে সঙ্গেই দরজার কড়া নড়ল। সূর্য ওঠার সকালে কে আসবে আমার কাছে? মশাটার কথা বলা এবং বোঝার ক্ষমতা থাকলে বলতাম, যা বেটা, দেখে আয় কে এসেছে, দেখে এসে আমাকে কানে কানে বলে যা। যেহেতু মশাদের সেই ক্ষমতা নেই, সেহেতু আমাকে উঠতে হলো, দরজা খুলতে হলো। দরজা ধরে যে দাঁড়িয়ে আছে তার নাম মরিয়ম। এই ভোরবেলাতে কালো সানগ্লাসে তার চোখ ঢাকা, ঠোঁটে গাঢ় লিপস্টিক, চকলেট রঙের সিল্কের শাড়িতে কালো রঙের ফুল ফুটে আছে, কানে পাথর বসানো দুল, খুব সম্ভবত চুনি, লাল রং ঝিকমিক করে চলেছে। এরকম রূপবতী একজন তরুণীর সামনে আমি ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে দাঁড়িয়ে আছি। যে কোনো সময় কাঁথা গা থেকে পিছলে নেমে আসবে বলে এক হাতে কাঁথা সামলাচ্ছি, অন্য হাতে লুঙ্গি। তাড়াহুড়া করে বিছানা থেকে নেমেছে বলে লুঙ্গির গিঁট ভালো মতো দেওয়া হয়নি। লুঙ্গি খুলে নিচে নেমে এলে ভয়াবহ ব্যাপার হবে। আধুনিক ছোট গল্প। গল্পের শিরোনাম নাঙ্গু বাবা ও রূপবতী মারিয়া। আমি নিজেকে সামলাতে সামলাতে বললাম, মরিয়ম, তোমার খবর কি? ভোরবেলায় চোখে সানগ্লাস? চোখ উঠেছে? না, চোখ ওঠেনি। আপনার খবর কি? খবর ভালো। এত সকালে এলি কিভাবে? হেঁটে? যতটা সকাল আপনি ভাবছেন এখন তত সকাল না, 10:30 বাজে। বলো কি? হ্যাঁ। এসেছো কি করে? গাড়ি টাড়ি তো চলছে না। রিকশায় এসেছি। গুড। ভিখারিদের এই কাঁথা কোথায় পেয়েছেন? আমার স্থাবর সম্পত্তি বলতে এই কাঁথা, বিছানা এবং মশারি। কাঁথা জড়িয়ে আছেন কেন? খালি গা তো, এই জন্য কাঁথা জড়িয়ে আছি। আপনার কাছে কেন এসেছি জানেন? না। আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য এসেছি। বলে ফেলো। পরশু রাতে যখন টেলিফোনে কথা হলো তখনই আমার বলা উচিত ছিল, বলতে পারিনি। বলতে না পারার যন্ত্রণায় সারা রাত আমার ঘুম হয়নি। এখন বলবো, বলে চলে যাব। চা খাবে? চা খাওয়াতে পারি। এরকম নোংরা জায়গায় বসে আমি চা খাবো না। জায়গাটা কিন্তু আমি বদলে ফেলতে পারি। কিভাবে বদলাবেন? চায়ের কাপ হাতে নিয়ে চিন্তা করতে হবে, তুই বসে আছিস ময়ূরাক্ষী নদীর তীরে, শান্ত একটা নদী। তুই যেই জায়গায় বসে আছিস সেই জায়গাটা হচ্ছে বটগাছের একটা গুঁড়ি। নদীর ঠিক উপরে বটগাছ হয় না, তবু ধরা যাক হয়েছে। গাছে পাখি ডাকছে। মারিয়া শীতল গলায় বলল, তুই তুই করছেন কেন? মনের ভুলে তুই তুই করছি, আর হবে না। তোর সঙ্গে আমার যখন পরিচয় হয় তখন তুই তুই করতাম তো, তাই। আপনি কখনোই আমার সঙ্গে তুই তুই করেননি। আপনার সঙ্গে আমার কখনো তেমন কথাও হয়নি। আপনি কথা বলতেন মার সঙ্গে, বাবার সঙ্গে, আমি শুনতাম। ও আচ্ছা, ও আচ্ছা বলবেন না। আমার স্মৃতিশক্তি খুব ভালো। স্মৃতিশক্তি খুব ভালো তা বলা কি ঠিক হচ্ছে? যা বলতে এসেছিস তা বলতে ভুলে গেছিস। ভুলিনি, চলে যাবার আগ মুহূর্তে বলবো। তাহলে ধরে নিতে পারি তুই কিছুক্ষণ আছিস? হ্যাঁ। আমি তাহলে হাত মুখ ধুয়ে আসি আর চট করে চা নিয়ে আসি। দুজনে বেশ মজা করে ময়ূরাক্ষীর তীরে বসে চা খাওয়া হবে। যান, চা নিয়ে আসুন। 2 মিনিটের জন্য তুই কি চোখ বন্ধ করবি? কেন? আমি কাঁথাটা ফেলে একটা পাঞ্জাবি গায়ে দিতাম। আপনার সেই বিখ্যাত হলুদ পাঞ্জাবি? হ্যাঁ। চোখ বন্ধ করতে হবে না। রাস্তাঘাটে প্রচুর খালি গায়ের লোক আমি দেখি, এতে কিছু যায় আসে না। ভালো কথা। আপনি কি তুই তুই চালিয়ে যাবেন? হ্যাঁ। আমি পাঞ্জাবি নিয়ে গায়ে দিলাম, লুঙ্গি বদলে পায়জামা পরলাম। আমার তোশকের নিচে 20 টাকার একটা নোট থাকার কথা। বদুর চায়ের দোকানে আগে বাকি দিত, এখন দিচ্ছে না। চা আনতে হলে নগদ পয়সা লাগবে। আমরা সম্ভবত অতি দ্রুত
ফলো করি মাখো তেলের জগতে প্রবেশ করছি। কিছুদিন আগেও বেশিরভাগ দোকানে বাঁধানো ফ্রেমে লেখা থাকতো, বাকি চাহিয়া লজ্জা দেবেন না। সেই সব দোকানে বাকি চাওয়া হতো। দোকানের মালিকেরা লজ্জা পেতেন না। এখন সেই লেখাও নেই, বাকির সিস্টেমও নেই। তোশকের নিচে কিছু পাওয়া গেল না। বধূর কাছ থেকে চা আসার ব্যাপারটা অনিশ্চিত হয়ে গেল। মরিয়ম খাটের কাছে গেল। খাটে বসার ইচ্ছা ছিল বোধহয়। খাটের নোংরা চাদর, তেল চিটচিটে বালিশ মনে হচ্ছে পছন্দ হয়নি। চলে গেল ঘরের কোণে রাখা টেবিলে। সে বসল টেবিলে পা ঝুলিয়ে। আমি শঙ্কিত বোধ করলাম। টেবিলটা নড়বড়ে, 3টা মাত্র পা। 3 নম্বর পায়ের অভাব মোচনের চেষ্টা করা হয়েছে টেবিলটাকে দেয়ালের সঙ্গে হেলান দিয়ে। মরিয়ম টেবিলে বসে যেভাবে নড়াচড়া করছে তাতে ব্যালেন্স গণ্ডগোল করে যে কোনো মুহূর্তে একটা কিছু ঘটে যেতে পারে। মরিয়ম পা দোলাতে দোলাতে বলল, আপনার এই ঘর কখনো ঝাড় দেওয়া হয় না? একেবারেই যে হয় না তা না, মাঝে মাঝে হয়। তোশকের নিচে কি খুঁজছেন? টাকা পাচ্ছি না, হাপিস হয়ে গেছে। তুই কি 10টা টাকা ধার দিবি? না, আমি ধার দেই না। আপনার বিছানার উপরে যে জিনিসটা ঝুলছে তার নাম কি মশারি? হুঁ। সারা মশারি জুড়েই তো বিশাল ফুটো। কি আশ্চর্য কাণ্ড! তুই আমার মশারি দেখে রাগ করছিস? মশারা কিন্তু খুব আনন্দিত হয়। মশারি যখন খাটাই মশারা হেসে ফেলে। মশাদের হাসি আপনি দেখেছেন? না দেখলেও অনুমান করতে পারি। তুই কি চোখ থেকে কালো চশমাটা নামাবি? অসহ্য লাগছে। অসহ্য লাগছে কেন? আমি যখন স্কুলে পড়ি তখন আমাদের একজন টিচার ছিলেন, সারোয়ার স্যার। ইংরেজি পড়াতেন, খুব ভালো পড়াতেন। হঠাৎ একদিন শুনি স্যার অন্ধ হয়ে গেছেন। মাস 2 পর স্যার স্কুলে এলেন। তার চোখে কালো সানগ্লাস। অন্ধ হবার পরেও স্যার পড়াতেন। দপ্তরি হাত ধরে ধরে তাকে ক্লাসরুমে ঢুকিয়ে চেয়ারে বসিয়ে দিত। চেয়ারে বসে বসে তিনি পড়াতেন। চোখে থাকতো সানগ্লাস। স্যারকে মনে হতো পাথরের মূর্তি। এরপর থেকে সানগ্লাস পরা কাউকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। মরিয়ম সানগ্লাস খুলে ফেলল। আমি বললাম, তোর চোখ অসম্ভব সুন্দর। কালো চশমায় এই রকম সুন্দর চোখ ঢেকে রাখা খুব অন্যায়। আর কখনো চোখে সানগ্লাস দিবি না। আমি রোদ সহ্য করতে পারি না, চোখ জ্বালা করে। জ্বালা করলে করুক, তোর চোখ থাকবে খোলা। সুন্দর চোখ সবাই দেখবে, সৌন্দর্য সবার জন্য। মরিয়ম তীক্ষ্ণ গলায় বলল, আমার বুকও খুব সুন্দর, তাই বলে সবাইকে বুক দেখিয়ে বেড়াবো? আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। মেয়েটা বলে কি? এই সময়ের মেয়েরা দ্রুত বদলে যাচ্ছে। যত সহজে, যত অবলীলায় মরিয়ম এই কথাগুলি বলল, আজ থেকে 10 বছর আগে কি কোনো তরুণী এই জাতীয় কথা বলতে পারত? মরিয়ম বলল, হিমু ভাই, আপনি মনে হচ্ছে আমার কথা শুনে ঘাবড়ে গেছেন। কিছুটা ঘাবড়ে গেছি তো বটেই। ঘাবড়াবার কিছু নেই। আমি এর চেয়ে অনেক ভয়ঙ্কর কথা বলি। আপনি দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করবেন না। তুই এমন ভয়ঙ্কর ভঙ্গিতে পা দুলাবি না। টেবিলের অবস্থা সুবিধার না। আমি বাথরুমের দিকে রওনা হলাম। আমাদের এই নিউ আইডিয়াল মেসে মোট 18 জন বোর্ডার, একটাই বাথরুম। সকালের দিকে বাথরুম খালি পাওয়া ঈদের আগে আন্তনগর ট্রেনের টিকিট পাওয়ার মতো। খালি পেলেও সমস্যা। ভেতরে ঢুকে দরজা বন্ধ করার পরপরই দরজায় টোকা পড়বে, ব্রাদার একটু কুইক করবেন? আজ বাথরুম ছিল খালি। হাত মুখ ধোয়া হলো, দাড়ি শেভ করা হলো, নাক মাজা হলো না। রেজার এবং ব্রাশ ঘর থেকে নিয়ে বের হওয়া হয়নি। পকেটে চিরুনি থাকলে ভালো হতো। মাথায় চিরুনি বুলিয়ে ভদ্রস্থ হওয়া যেত। বেটে মানুষেরা লম্বা কাউকে দেখলে বুক টান টান করে লম্বা হবার চেষ্টা করে। ফিটফাট পোশাকের কাউকে দেখলে নিজেও একটু ফিটফাট হতে চায়। ব্যাপারটা এরকম। মরিয়মের জরুরি কথা জানা গেল। সে এসেছে আমাকে হাত দেখাতে। হাত দেখার আমি কিছুই জানি না, যারা দেখেন তারাও জানেন না। মানুষের ভবিষ্যৎ বলার জন্য হাত দেখা জানা খুব জরুরি নয়। মন খুশি করা জাতীয় কিছু কথা গুছিয়ে বলতে পারলেই হলো। সব ভালো ভালো কথা বলতে হবে। একটা রেখা নিয়ে এমন ভাব করতে হবে যেন রেখার অর্থ ঠিক পরিষ্কার হচ্ছে না। অন্তত একবার ভালো কোনো চিহ্ন দেখে লাফিয়ে উঠতে হবে। বিস্মিত গলায় বলতে হবে, কি আশ্চর্য, হাতে দেখি ত্রিশূল চিহ্ন। 1 লক্ষ হাত দেখলে
এমন একটা চিহ্ন পাওয়া যায়। মানুষ সহজে প্রতারিত হয় এই রকম কথাগুলির একটি হচ্ছে, আপনি বড়ই অভিমানী, নিজের কষ্ট প্রকাশ করেন না, লুকিয়ে রাখেন। যে সামান্য মাথা ব্যথাতে অস্থির হয়ে বাড়ির সবাইকে জ্বালাতন করে, সেও এই কথায় আবেগে অভিভূত হয়ে বলবে, ঠিকই ধরেছেন। আমার মনের তীব্র কষ্টও আমার অতি নিকটজন জানে না। ভাই, আপনি তো অসাধারণ হাত দেখেন। আমি মরিয়মের হাত ধরে ঝিম মেরে বসে আছি। এমন ভাব দেখাচ্ছি যেন গভীর সমুদ্রে পড়েছি। হাতের রেখায় কোনো কুলকিনারা পাচ্ছি না। মরিয়ম বিরক্তির সঙ্গে বলল, কি হয়েছে? আমি বললাম, হাত দেখা তো সহজ কোনো বিদ্যা না, অতি জটিল। চিন্তা ভাবনার সময়টা দিতে হবে না। মরিয়ম বলল, আমার হেডলাইন মাউন্ট অফ লুনার দিকে বেঁকে গেছে। যেখানে শেষ হয়েছে সেখানে একটা ক্রস। এর মানে কি? আমি বললাম, এর মানে অসাধারণ। মরিয়ম তীক্ষ্ণ গলায় বলল, অসাধারণ? অবশ্যই অসাধারণ। তোর মাথা খুব পরিষ্কার। চন্দ্রের শুভ প্রভাবে তুই প্রভাবিত। চন্দ্র তোকে আগলে রাখছে পাখির মতো। মুরগি যেমন বাচ্চা আগলে রাখে, চন্দ্র তোকে অবিকল সেভাবে আগলে রাখছে। ক্রস যেটা আছে সেটা আরও শুভ একটা ব্যাপার। ক্রস হচ্ছে তারকা। তারকা চিহ্নের কারণে সর্ববিষয়ে সাফল্য। মরিয়ম তার হাত টেনে নিয়ে মুখ কালো করে বলল, আপনি তো হাত দেখার কিছুই জানেন না। হেডলাইন যদি মাউন্ট অফ লুনার দিকে বেঁকে যায় এবং সেখানে একটা স্টার থাকে, তাহলে ভয়াবহ ব্যাপার। এটা সুইসাইডের চিহ্ন। কে বলেছে? কাউন্ট লুইস হ্যামন বলেছেন। তিনি আবার কে? তার নিকনেম কিরো। কিরোর নামও শোনেননি? সমানে মানুষের হাত দেখে বেড়াচ্ছেন। এত ভাওতাবাজি শিখেছেন কোথায়? বধূ মিয়ার অ্যাসিস্ট্যান্ট চা নিয়ে ঢুকেছে। কোকের বোতল ভর্তি এক বোতল চা, সঙ্গে দুটো খালি কাপ। সে বোতল এবং কাপ নামিয়ে চলে গেল। মরিয়ম শীতল গলায় বলল, এই নোংরা চা আমি মরে গেলেও খাবো না। আপনি খান, আপনাকে হাতও দেখতে হবে না। আমি চলে যাচ্ছি। তুই চলে যাবি? হ্যাঁ, চলে যাব। আপনার এখানে আসাটাই ভুল হয়েছে। বক বক করে শুধু শুধু সময় নষ্ট করলাম। আপনি প্রথম শ্রেণীর ভণ্ড। মরিয়ম উঠে দাঁড়ালো, চোখে সানগ্লাস পরল। বোঝাই যাচ্ছে সে আহত হয়েছে। হিমু ভাই, বল। হাত দেখাবার জন্য আমি কিন্তু আপনার কাছে আসিনি। হাত আমি নিজে খুব ভালোই দেখতে পারি। আমি অন্য একটা কারণে এসেছিলাম। কারণটা জানতে চান? চাই। ওই দিন আপনাকে দেখে শকের মতো লাগলো। হতভম্ব হয়ে ভেবেছি, কি করে আপনার মতো মানুষকে আমি আমার জীবনের প্রথম প্রেমপত্রটা লিখলাম। এত বড় ভুল কি করে করলাম? ভুলটা কত বড় তা ভালো করে জানার জন্যই আবার এসেছিস? হ্যাঁ। আমার চিঠিটা নিশ্চয়ই আপনার কাছে নেই। থাক, মাথা চুলকাতে হবে না। আপনি কোনো এক সময় বাবাকে গিয়ে দেখে আসবেন। তিনি আপনাকে খুব পছন্দ করেন, সেটা তো আপনি জানেন। জানেন না? জানি। যাব, একবার গিয়ে দেখে আসব। চল, তোকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আপনাকে আসতে হবে না। আপনি না এলেই আমি খুশি হব। আপনি বরং কোকের বোতলের চা শেষ করে কাঁথা গায়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ুন। মরিয়ম গটগট করে চলে গেল। আমি কোকের বোতলের চা সবটা শেষ করলাম। কেমন যেন ঘুম পাচ্ছে। চায়ে আফিং টাফিং দেয় কি না কে জানে। শুনেছি ঢাকার অনেক চায়ের দোকানে চায়ের সঙ্গে সামান্য আফিম মিশায়। এতে চায়ের বিক্রি ভালো হয়। মনে হয় বধূও তাই করে। পুরো এক বোতল চা খাওয়ায় ঝিমুনের মতো লাগছে। দ্বিতীয় দফা ঘুমের জন্য আমি বিছানায় উঠে পড়লাম। বিছানায় ওঠা মাত্র হাই উঠল। হাইয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো, শরীরে অক্সিজেনের অভাব হচ্ছে, শরীর তাই জানান দিচ্ছে। আর অবৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে, আমার ঘুম পাচ্ছে। এই মুহূর্তে অবৈজ্ঞানিক ব্যাখ্যাটাই আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হলো। অনেকেই আছে একবার ঘুম চটে গেলে আর ঘুমোতে পারে না। আমার সেই সমস্যা নেই। যে কোনো সময় ঘুমিয়ে পড়তে পারি। মহাপুরুষদের ইচ্ছা মৃত্যুর ক্ষমতা থাকে, আমার আছে ইচ্ছা ঘুমের ক্ষমতা। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ইচ্ছা করলেই ঘুমিয়ে পড়া, এই ক্ষমতাও তো তুচ্ছ করার নয়। ও আচ্ছা, বলতে ভুলে গেছি, আমার আরেকটা ক্ষমতা আছে, ইচ্ছা স্বপ্নের ক্ষমতা। নিজের ইচ্ছা অনুযায়ী স্বপ্ন দেখতে পারি। যেমন ধরা যাক, সমুদ্র দেখতে ইচ্ছে করছে,
বিছানায় গা এলিয়ে কল্পনায় সমুদ্রকে দেখতে হবে। কল্পনা করতে করতে ঘুম এসে যাবে, তখন আসবে স্বপ্নের সমুদ্র। তবে কল্পনার সমুদ্রের সঙ্গে স্বপ্নের সমুদ্রের আকাশ এবং পাতাল পার্থক্য থাকবে। সমুদ্র কল্পনা করতে করতে পাশ ফিরলাম। ঘুম আসি আসি করছে। অনেক দিন স্বপ্নে সমুদ্র দেখা হয় না। আজ দেখা হবে ভেবে খানিকটা উৎফুল্লও বোধ করছি, আবার একটু ভয় ভয়ও লাগছে। আমার ইচ্ছা স্বপ্নগুলি কেন জানি শেষের দিকে খানিকটা ভয়ঙ্কর হয়ে পড়ে। শুরু হয় বেশ সহজভাবেই, শেষ হয় ভয়ঙ্করভাবে। কে বলবে এর মানে কি? একজন কাউকে যদি পাওয়া যেত যে সব প্রশ্নের উত্তর জানে, তাহলে চমৎকার হতো। ছুটে যাওয়া যেত তার কাছে। এরকম কেউ নেই। বেশিরভাগ প্রশ্নের উত্তর আমরা নিজের কাছে খুঁজি। নিজে যে প্রশ্নের জবাব দিতে পারি না, সেই প্রশ্নগুলিকে সঙ্গে সঙ্গে ডাস্টবিনে ফেলে দিই। ডাস্টবিনে মরা বিড়াল, পচা গলা খাবার, মেয়েদের স্যানিটারি ন্যাপকিনের সঙ্গে প্রশ্নগুলিও পড়ে থাকে। আমরা ভাবি প্রশ্নগুলি একসময় পচে যাবে, মিউনিসিপ্যালিটির গাড়ি এসে নিয়ে যাবে। কে জানে নেয় কি না। আমি পাশ ফিরলাম। ঘুম এবং স্বপ্ন দুটোই একসঙ্গে এসেছে। আমার স্বপ্ন দেখার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমি স্বপ্ন দেখার সময় বুঝতে পারি যে স্বপ্ন দেখছি, এবং মাঝে মধ্যে স্বপ্ন বদলে ফেলতেও পারি। যেমন ধরা যাক, খুব ভয়ের একটা স্বপ্ন দেখছি। অনেক উঁচু থেকে সাঁই সাঁই করে নিচে পড়ে যাচ্ছি, শরীর কাঁপছে। তখন হুট করে স্বপ্নটা বদলে অন্য স্বপ্ন করে ফেলি। স্বপ্নের মধ্যে ব্যাখ্যাও করতে পারি স্বপ্নটা কেন দেখছি। আজ দেখলাম মরিয়মের বাবা আসাদুল্লাহ সাহেবকে। তাকে দেখা খুব স্বাভাবিক। একটুক্ষণ আগেই মরিয়মের সঙ্গে তার কথা হচ্ছিল। মরিয়ম তাকে ধরে নিয়ে যাচ্ছে, কারণ তিনি অন্ধ। এটা কেন দেখলাম বুঝতে পারছি না। আসাদুল্লাহ সাহেব অন্ধ না। আসাদুল্লাহ সাহেবকে একটা চেয়ারে বসিয়ে দেওয়া হলো। তখন তার মুখটা হয়ে গেল পত্রলেখক আজগর সাহেবের মতো। এটা কেন হলো বোঝা গেল না। স্বপ্ন অতি দ্রুত জটিল হয়ে যায়। খুব জটিল হলে স্বপ্ন হাতছাড়া হয়ে যায়। তখন আর তার উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। মনে হচ্ছে স্বপ্ন জটিল হতে শুরু করেছে। মরিয়ম তার বাবার পিছনে গিয়ে দাঁড়ালো, যদিও ভদ্রলোককে এখন দেখাচ্ছে পুরোপুরি আজগর সাহেবের মতো। মরিয়ম বলল, আমার বাবা পৃথিবীর সব প্রশ্নের জবাব জানেন। যার যা প্রশ্ন আছে করুন। আমাদের হাতে সময় নেই, একেবারেই সময় নেই। যে কোনো সময় রমনা থানার ওসি চলে আসবেন। তিনি আসার আগেই প্রশ্ন করতে হবে। কুইক কুইক। কে প্রথম প্রশ্ন করবেন? কে কে? আমি বুঝতে পারছি স্বপ্ন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সে এখন চলবে তার নিজস্ব অদ্ভুত নিয়মে। আমি তারপরেও হাল ছেড়ে দিলাম না, হাত উঠালাম। মরিয়ম বলল, আপনি প্রশ্ন করবেন? জি। আপনার নাম এবং পরিচয় দিন। আমার নাম হিমু, আমি একজন মহাপুরুষ। আপনার প্রশ্ন কি বলুন, আমার বাবা আপনার প্রশ্নের জবাব দেবেন। মহাপুরুষ হবার প্রথম শর্ত কি? আসাদুল্লাহ সাহেব উঠে দাঁড়িয়েছেন। তিনি মহাপুরুষ হবার শর্ত বলা শুরু করেছেন। তার গলার স্বর ভারী এবং গম্ভীর, খানিকটা প্রতিধ্বনি হচ্ছে। মনে হচ্ছে পাহাড়ের গুহার ভেতর থেকে কথা বলছেন। এক এক যুগের মহাপুরুষরা এক এক রকম হন। মহাপুরুষদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। হজরত মুসা আলাইহিস সালামের সময় যুগটা ছিল জাদুবিদ্যার। বড় বড় জাদুকর তাদের অদ্ভুত সব জাদু দেখিয়ে বেড়াতেন। কাজেই সেই যুগে মহাপুরুষ পাঠানো হলো জাদুকর হিসাবে। হজরত মুসার ছিল অসাধারণ জাদু ক্ষমতা। তিনি তার হাতের লাঠি ফেলে দিলে সাপ হয়ে যেত। সেই সাপ অন্য জাদুকরের সাপকে খেয়ে ফেলত। হজরত ইউসুফের সময়টা ছিল সৌন্দর্যের। তখন রূপের খুব কদর ছিল। হজরত ইউসুফকে পাঠানো হলো অসম্ভব রূপবান মানুষ হিসেবে। হজরত ঈসা আলাইহিস সালামের যুগ ছিল চিকিৎসার। নানান রকমের ওষুধপত্র তখন বের হলো। কাজেই হজরত ঈসাকে পাঠানো হলো অসাধারণ চিকিৎসক হিসেবে। তিনি অন্ধত্ব সারাতে পারতেন, বোবাকে কথা বলার ক্ষমতা দিতে পারতেন। বর্তমান যুগ হচ্ছে ভণ্ডামির। কাজেই এ যুগে মহাপুরুষদের অবশ্যই ভণ্ড হতে হবে। হাততালি পড়ছে। হাততালির শব্দে মাথা ধরে যাচ্ছে। আমি চেষ্টা করছি স্বপ্নের হাত থেকে রক্ষা পেতে। এই স্বপ্ন দেখতে ভালো লাগছে না, কিন্তু স্বপ্ন ভাঙছে না।